ধন্যবাদ সবাইকে। তোমরা ক্লাস করতে এই সকালবেলা হাজির হয়েছো। আমরা আজকে একটি প্র্যাকটিক্যাল দেখাবো, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। এটা যে প্র্যাকটিক্যাল তুমি 1 নাম্বার দিতে পারো, এক্সপেরিমেন্ট নাম্বার 1, মানে পরীক্ষার নম্বর 1। সেখানে প্র্যাকটিক্যাল নাম হবে কপার সালফেটের দ্রবণ তাপ নির্ণয়করণ। পরীক্ষার নাম। তারিখ যদি আজকে দিতে চাও সম্ভব, তবে আমার মনে হয় তারিখ এখন না দেওয়াই ভালো, যেহেতু প্র্যাকটিক্যাল আমরা বাসায় বসে করছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে ডেটটা আমরা পরে দিব। তত্ত্ব প্রথমে লিখতে হয় তত্ত্ব, থিওরি আর কি, যেটাকে বলা হয় যে তুমি দ্রবণ তাপ নির্ণয় করবে কোন তত্ত্বকে ভিত্তি করে। এখানে বলা হয় যথেষ্ট পরিমাণ পানিতে 1 মোল কপার সালফেট দ্রবীভূত করার পর যে তাপ শোষিত হয় বা যে পরিমাণ তাপ এনথালপি পরিবর্তন ঘটে তাই কপার সালফেটের দ্রবণ তাপ। আমরা যদি কোনো জিনিসকে যদি দ্রবীভূত করতে চাই তাহলে তাপের পরিবর্তন ঘটে। যেমন আমরা যদি সালফ্রিক অ্যাসিড যদি পানিতে দেই, ঠান্ডা সালফ্রিক অ্যাসিড, পানিও ঠান্ডা, এমন গ্লাস ফেটে যায়। তাহলে সালফ্রিক অ্যাসিড আমরা পানির মধ্যে দিলে গ্লাস ফেটে যায়, তাহলে তাপ উৎপন্ন হয় কোত্থেকে? অর্থাৎ সালফ্রিক অ্যাসিডের সাথে পানি যখন মিশ্রণ হয়, মিশ্রণের ক্ষেত্রে এক ধরনের তাপ উৎপন্ন হয়, সেই তাপে গরম হয়ে যায়। আমরা যে কোনো অ্যাসিড, যে কোনো ক্ষার পানি দ্রবীভূত করার সঙ্গে সঙ্গেই পানি গরম হয়ে যায়। তাহলে যে কোনো লবণ বা দিলে হয় পানি ঠান্ডা হবে অথবা পানি গরম হবে। যদি পানি গরম হয় তাহলে হবে নেগেটিভ এনথালপি, আর যদি পানি ঠান্ডা হয় তাহলে পজিটিভ এনথালপি। যেমন আমরা চিনি, গ্লুকোজ, এগুলো পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানি ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হওয়ার কারণ বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করেছে, সেটা আমরা দেখে যাচ্ছি না। আমাদের হচ্ছে কতটুকু তাপ উৎপন্ন হয়, কতটুকু তাপ শোষিত হয়, সেটা আমাদের বের করার বিষয়। সেটা হচ্ছে আসলে তত্ত্ব। এখানে যথেষ্ট পরিমাণ পানি বলতে আমরা এমন পরিমাণ পানিকে বোঝাই যাতে 1 মোল কপার সালফেট দ্রবীভূত করার পর দ্রবণীতে আরো লঘু করলে শোষিত তাপের কোনো পরিবর্তন ঘটবে না। দেখো এখানেও একটা লিমিটেশন দেওয়া হচ্ছে যে এমন একটা পরিমাণ পানি আমরা দিব যে পরিমাণ পানি দেওয়ার পরে কপার সালফেটের তাপের কোনো পরিবর্তন ঘটবে না, সেই পরিমাণ লঘু করবো। তার বেশি করা যাবে না, আবার বেশি করলে তো বোঝাই যাবে না, তাই না? প্রক্রিয়া নিম্নরূপ। কপার সালফেট সলিড, ওকে, পানি হলো লিকুইড, পানির অণুটা এল লেখা হচ্ছে লিকুইড, আর কপার সালফেট লেখা হচ্ছে অ্যাকোয়াস। পরিবর্তন কিছু হয়নি, স্ট্রাকচারের কোনো পরিবর্তন ঘটেনি। পানির মধ্যে দেওয়াতে লবণ দানাদার ছিল, চোখে দেখতা, সেই দেখা লবণটার পানিতে দেওয়ার পরে এটা ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ তুমি আর কপার সালফেট দেখতে পাচ্ছ না। বাট ওই পানি তাপ দিলে কিন্তু কপার সালফেট আবার ফেরত পাওয়া। তাহলে প্রক্রিয়াটা এইভাবে হয়। আমরা এই ধরনের পানিতে দ্রবীভূত হলে এই ধরনের বিক্রিয়া আমরা দেখাতে পারি। সে বিক্রিয়াটা ওখানে দেখানো হয়েছে। এখানে দ্রবণ তাপ নির্ণয়ের ক্ষেত্রে যে পরিমাণ তাপ শোষিত বা হয় তা অবশ্যই দ্রবণ নাড়নীয় ক্যালোমিটারকে নিম্ন তাপমাত্রায় অবনমিত করতে ক্যালোমিটার এবং নাড়নী থেকে যে পরিমাণ তাপ হ্রাস পায় তার সমান হবে। এখন তাপ যখন শোষিত হয়, পাত্র তো অবশ্যই রাখতে হবে যেহেতু তরল পদার্থ। এখানে বলা হচ্ছে যে কপার সালফেট যদি পানিতে দ্রবীভূত করা হয় তাহলে পানিতে একটু গরম হবেই, তার সঙ্গে যেখানে তুমি লবণটা রেখেছো সেটাও গরম হবে। কারণ যে তাপ উৎপন্ন হবে বা শোষিত হবে সেই তাপ নাড়নীয় গ্রহণ করবে, থার্মোমিটারও নিবে। সেই ক্ষেত্রে দুটো জিনিসের কথা বলা হচ্ছে।
আমরা যদি একটু সূত্রের দিকে যাই, এখন পুরো ফিজিক্স, m গ্রাম কপার সালফেট m2 গ্রাম পানিতে দ্রবীভূত হলে যে তাপ শোষিত হয় তার নিচের সমীকরণ সহজে পাওয়া যায়। এখন যদি বলো যে এই সমীকরণ স্যার আমি কোথায় পেলাম, এই সমীকরণটা আমরা পাবো হচ্ছে আমরা যখন ফিজিক্স পড়বো ফার্স্ট পার্টের 10 নম্বর চ্যাপ্টার, এইখানে এটা আছে আপেক্ষিক তাপ। ডেল এইচ হবে m1s1 m2s2 m3s3। m3s3 তো বলেই নাই, এখানে m3s3 হচ্ছে পাত্র, আর T2 হচ্ছে শেষ তাপমাত্রা, আর T1 হচ্ছে আদি তাপমাত্রা। তাহলে আমাদের কপার সালফেটের কত ওজন সেটা নিতে হবে, কপার সালফেটের আপেক্ষিক তাপ জানতে হবে, সেটা বইয়ের মধ্যে লেখা আছে। m2 হলো মনে করো পানি, পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 কিলোজুল পার মোল। ওকে, আর m3s3 হচ্ছে যে পাত্রে আমরা নিই না কেন সেই পাত্রের ভর এবং তার আপেক্ষিক তাপ। গ্লাস হলে গ্লাস, ক্যালোমিটার হলে ক্যালোমিটার। কপারের আপেক্ষিক তাপ হচ্ছে 0.85, গ্লাসের বোধ হয় 0.16। ওকে, এই মানগুলো আমরা জানি, সেই মানগুলা দিয়ে বসাবো এখানে, তার সঙ্গে আমরা T2 এবং T1। যাই হোক, এইটা আমরা সেই সূত্র ওয়ার্কিং ফর্মুলা। এখানে 1 দ্বারা প্রাথমিক অবস্থা, 2 দ্বারা সর্বনিম্ন তাপমাত্রা এবং m3 দ্বারা 900 কিলোমিটার ভর ও s3 দ্বারা আপেক্ষিক তাপ বোঝাচ্ছে। তার মানে আমরা m3 এবং s3 এর পরিচয় আমরা এখানে দিয়ে দিলাম, যে তারা হচ্ছে পাত্রের ক্ষেত্রে ভর এবং তার আপেক্ষিক তাপ বুঝায়। এখন প্রয়োজন দ্রব্যাদি, কাঁচের বিকার আমরা নিব এখানে, আমরা কিলোমিটার না, আমরা নরমাল প্র্যাকটিক্যাল করার জন্য কাঁচের মিটারকে আমরা মোটামুটি নিব। তারপরে হলো কাঁচদণ্ড নাড়নি সহ, তারপরে সেই থার্মোমিটার নিব, প্রতি ডিগ্রিকে 10 ক্ষুদ্র ভাগে বিভক্ত থার্মোমিটার, কপার সালফেট, পানি ইত্যাদি। এই যন্ত্রপাতিগুলো আমাদের লাগবে এই প্র্যাকটিক্যাল করার জন্য, সেটা আমরা জানলাম। কার্যপ্রণালী, কার্যপ্রণালী হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসিডিউর। প্র্যাকটিক্যাল করতে হলে তোকে কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে। যেমন আমি যদি এখান থেকে বলি তোমাকে এখান থেকে গুলিস্তান যেতে হবে, তাহলে তোমার বাসা যেখানে হোক না কেন তোমাকে বাস স্ট্যান্ড আসতে হবে। বাস স্ট্যান্ডের শেষ যে গাড়িটি ধরতে হবে সে গাড়ির নাম জানতে হবে, তোমার গাড়ির নাম্বার জানতে হবে, অথবা কাউকে জিজ্ঞেস করতে হবে যে কোন গাড়িটি গুলিস্তান যায়। তুমি এমন একটি গাড়িতে উঠলা গুলিস্তান যায় না, সে নারায়ণগঞ্জ যায়, তাহলে তো হবে না। প্রসিডিউরটা এমন এক ধরনের প্রত্যেকটি ধাপ তোমাকে অনুসরণ করতে হবে, একটি ধাপ বাদ দিয়ে একটি ধাপ কখনোই সম্ভব না। এবং প্র্যাকটিক্যাল আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে এইগুলা হিসাব করি। কার্যকরী আমরা 500 সেন্টিমিটার কিউব অর্থাৎ 500 ml যাই বলো না কেন, অথবা হাফ লিটার আয়তনের একটি কাঁচের বিকার, কাঁচ দণ্ড নারীকে ভালো পরিষ্কার করে শুকিয়ে দিতে হবে। তারপর নারী সহ শুষ্ক ক্যালোমিটারকে সাধারণ নিক্তিতে ওজন করতে হবে। এরপরে ক্যালোমিটার মধ্যে 200 সেন্টিমিটার কিউব মানে 500 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বিকার, সেখানে পানি নিব 200 সেন্টিমিটার কিউব, এবং পানি নেওয়ার পরে ওজন করতে হবে। তাহলে কি হবে, শুষ্ক অবস্থায় ওজন করলাম, এবার পানি নিয়ে ওজন করলাম, দুইজনের মধ্যে পার্থক্য হলে কি হবে, পানি কতটুকু নিলাম সেটার ভর আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে m2 হলো পানির ভর, আমরা আগে থেকে বললাম। এভাবে m2 m3 ভর যদি বের করতে হবে, প্রথমে কাঁচের ভর নিলাম, পরে পানি সহ ভর নিলাম, আবার তার মধ্যে থেকে যদি বিয়োগ দেই তাহলে এর মধ্যে লবণ কতটুকু নিলাম সেটাও ভর বের করতে পারবো। তা আমাদের এটা হচ্ছে নাড়নি সহ কার্বোহাইড্রেটকে এমন ভাবে একটা অপরিবাহী পাত্রে রাখতে হবে যেন তাপের পরিবর্তন বা পার্থক্য না ঘটে। তার মানে পার্থক্য ঘটা যাবে না, কারণে যদি পরিবেশে তাপমাত্রা শোষণ করে ফেলে তাহলে আমরা ভুল তথ্য পাবো এবং ভুল ভাবে প্র্যাকটিক্যাল হবে। যাতে তাপ কোনোভাবে শোষিত না হয়, ঠিক আছে। একটি স্ট্যান্ডের সাহায্যে একটা থার্মোমিটার এমন ভাবে ঝুলিয়ে দেবে যেন বাল্ব তলে ডুবে থাকে। তার মানে তোমরা তো জানো থার্মোমিটারের বাল্বটা
এমনভাবে ঝুলিয়ে রাখতে হবে যাতে শুধু বাল্বটা ওই পানির মধ্যে থাকে, ঠিক আছে। এবং প্রথম অবস্থায় যখন পানি ঢালছিলাম তখন তাপমাত্রা T1 নির্ণয় করতে হবে। এরপরে 5 গ্রাম বিচ্ছন্ন কপার সালফেট যতদূর সম্ভব যোগ করে থার্মোমিটার হতে পাত্রে রেখে দিয়ে খাতায় নোট করতে হবে। এখন সালফেট ঢালা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি খাতায় নোট করতে শুরু করলো যে তাপের পরিবর্তন কেমন হচ্ছে, সেটা আমাদের রেকর্ড করতে হবে। প্রতি আধা মিনিট পর পর, অর্থাৎ 30 সেকেন্ড ঘড়ি দেখবা, তোমার পাশে স্টপ ওয়াচ থাকবে, মোবাইল দিয়ে স্টপ ওয়াচ নির্ণয় করবা। সেখানে আধা ঘন্টা পর পর তুমি খালি পাতায় নোটটা লিখবা এবং এটা 15 মিনিট পর্যন্ত রেকর্ড করতে হবে। এবং প্রতি ক্ষেত্রে যেটা হবে সেটা 2 তাহলে আমরা T1 প্রথমে নিছিলাম এবং এখন প্রতি আধা মিনিট পর পর তাপমাত্রা নিয়ে, তার কারণ আছে কেন নিচ্ছি, সেটাই হবে T2। তাহলে T1 তো ফিক্স, তাই না? T2 পরিবর্তনশীল হবে। সেটা যদি আমরা পরে দেখাবো কিভাবে পরিবর্তন হয়। তাহলে আমরা যদি এরকম ভাবে হিসাব করি, কপার সালফেট ভর হচ্ছে M1, 0 কিলোমিটার নাড়ানি ভর হচ্ছে M3, কিলোমিটার নাড়ানি পানির ভর A গ্রাম, তাহলে পানির ভর A - A3, তাহলে M2 গ্রাম। আমরা কিভাবে পানির ভর, পাত্রের ভর তাকে নিলাম, পানির ভর কেন নিলাম, এবং আমরা এখানে বিয়ার ভরতে জানি, আমরা কপার সালফেটের ভরটা আমরা জানি M1। এবং প্রথম তাপমাত্রা হচ্ছে প্রাথমিকতা হচ্ছে T1, সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে T2 যদি তাপ হারে হয়, সর্বোচ্চ তাপমাত্রা, এবং কাছে আপেক্ষিকতা 0.16 আমি আগে বললাম। এখন যদি আমরা এইগুলো জিনিস পরীক্ষা থেকে পেলাম, বিশেষ করে আমাদের থার্মোমিটারটা ইম্পর্টেন্ট। এখানে থার্মোমিটার আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা আমাদের জানতেই হবে। আমরা যদি এখন তাপমাত্রাকে সময় সাপেক্ষে যদি লেখচিত্র অঙ্কন করি, দেখো এই তাপমাত্রা একটা জায়গায় ছিল 0 তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই তাপমাত্রা ছিল, এখানে তাপমাত্রা নিচে নেমে একটা জায়গায় যে আবার উপরে দিকে উঠতে থাকবে। আবার কোনো কোনো ক্ষেত্রে তাপমাত্রা এখানে এরকম হবে, যেখান থেকে শুরু হবে হয়ে এই জিনিসটা এভাবে উঠবে। দুটি প্রসেস আমাদের, তাপ উৎপাদী, তাপ হারি। যে প্রসেস হতে পারে আমরা থার্মোমিটার দেখে টাইমের সঙ্গে আমরা লেখচিত্র অঙ্কন করব, ঠিক আছে। ছক কিভাবে দেখাবো, আমরা যে প্রতি সেন্টিমিটার তাপমাত্রা নিব, নেওয়ার পরে যে হিসাবটা হবে, যে ধরুন 5 গ্রাম নিয়েছি, আমরা ক্যালোরি এই যে কিউ এর মান আমরা এখানে হিসাব করব, হিসাব করার পরে 5 গ্রাম এখানে দিব, এবং তারপরে যে মানটা এখানে হবে সেটাই হবে এটার এত কিলো জুল বা এত কিলো ক্যাল, যেটাই বলো না কেন। এটা হচ্ছে সূত্র বা সলভ করা। আমরা সমস্ত কিছু হিসাব করে ক্যালকুলেট, 5 গ্রাম নিয়ে পানি তো আমরা জানি 200 ml নিয়েছি, এর ওজন করে আমাদের অত দরকার নেই, আমাদের শুধু নির্ণয় করতে হবে যার সূত্র একটা আছে, সেই সূত্রের মধ্যে ফেলে দিলে আমাদের উত্তর হবে 15.89 কিলো ক্যাল পার মোল। আবার যদি কিলো জুল করো তাই কিলো ক্যালকে 4.2 দিয়ে গুণ করলে হবে কিলো জুল পার মোল। এই জিনিসটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে প্র্যাকটিক্যাল খাতার নিয়ম হচ্ছে ফলাফল লেখা। সরবরাহকৃত কপার সালফেট দ্রবণ তাপমাত্রা 15.89 কিলো ক্যাল পার মোল। এটা আমরা ফলাফল লিখবো। ফলাফলের পরে একটা জিনিস লিখতে হবে সতর্কতা। সতর্কতা অনেক কিন্তু অনেক বইয়ে থাকে না, কিন্তু তারপরে সতর্কতার মধ্যে কয়েকটা কমন কথা যেগুলো আছে তোমাকে লিখতেই হবে। কারণ অনেক সময় সতর্কতার জন্য 1 নাম্বার দেওয়া হয়। আমি যদি প্র্যাকটিক্যাল তোমাকে 25 দিতে চাই, তাহলে সতর্কতা তুমি লেখো নাই, তখন পরীক্ষা কি করবে, তখন 24 দিতে হয়। আমাদের সবাই বেশিরভাগ 25 পাই, তাই না? কোনো কোনো ক্ষেত্রে 24 পাই। 24-25 আমরা যেটাই পাই না কেন, আমাদের নিয়ম হচ্ছে সতর্কতা যতগুলো উপকরণ আছে, যে তোমার তথ্য, তারপরে যন্ত্রপাতি, কার্যপ্রণালী, ফলাফল, সতর্কতা, হিসাব, ক্যালকুলেশন, এসব প্রতিটি ধাপের জন্য একটা একটা নাম্বার দেওয়া থাকে, আমাদের লেখা থাকে, ইনস্ট্রাকশন থাকে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের দিলে সতর্কতা একটা বিষয়, সেই সতর্কতা বিষয়টা আমাদেরকে লিখতে হবে। সতর্কতা কি? কপার সালফেট ভর সঠিকভাবে নিয়েছিলাম। তুমি যদি কপার সালফেট 5 গ্রামের জায়গায় 6 গ্রাম নিয়ে ফেলো অথবা কম নিয়ে ফেলো, তাহলে তুমি যে
প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে তাপমাত্রা চাচ্ছ বা এর একটা নির্দিষ্ট মান আছে, যে মান তুমি কেন, তোমার পূর্ববর্তী স্টুডেন্টরা, বিজ্ঞানীরা করেছে, তারা নির্ণয় করেছে, তারা এখন জানে যে কপার সালফেটের দ্রবণ তাপ কত। এখন তোমার তাপমাত্রার সাথে ও তাপমাত্রা মিললো না, তাহলে কি হবে? হয়তো একটু কম বেশি হতে পারে, 10%, 15%, কিন্তু তোমার মান যদি উল্টা হয়ে যায় তাহলে তার হবে না। তাহলে ওজন একটা বিরাট ফ্যাক্টর। তাপমাত্রার পার্টগুলো সঠিকভাবে নিয়েছিলাম, তো তাপমাত্রার পার্ট তো অবশ্যই তোমাকে সঠিকভাবে নিতে হবে, কারণ এটা ভুল গেলে তো ভুল, তাই না? তুমি দ্রবণ তাপ নির্ণয় করতেছো অথচ তাপমাত্রা নিতে পারো না ভালো মতো, ঠিক মতো, বা থার্মোমিটার ডিস্টার্ব করছে, হয়তো তাপমাত্রা উঠেই নেই, তাহলে সেক্ষেত্রে তো তুমি সঠিক রেজাল্ট পাবে না। নাড়ানি দিয়ে দ্রবণকে সঠিকভাবে নাড়ানো হওয়া হয়েছিল। যে নাড়ানি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে নাড়ানি হলে তাপমাত্রা স্প্রেড হয় না, এবং থার্মোমিটারের গায়ে যে তাপমাত্রা লাগবে সেটা হচ্ছে ইউনিফর্ম হতে হবে দ্রবণটা, তাহলে নাড়ানির দিশে নাড়াতে হবে। তো এই ছিল আমাদের প্র্যাকটিক্যাল, এইটুকু তোমাদের লিখলেই হবে। তোমরা খাতা কিনবা, খাতা কিনে খাতার মধ্যে এগুলো তোমরা লিখে এই প্র্যাকটিক্যাল তোমরা সংগ্রহ করে রাখবা। যখন আমরা খাতা চাইবো তখন এটা 1 নম্বর প্র্যাকটিক্যাল হবে। আমার কাছে রেকর্ড থাকলো, তোমাদের কাছে রেকর্ড থাকলো। স্যার, বলো, শুনছি। স্যার আজকে যে প্র্যাকটিক্যালটা দেখালেন এটা কি আমরা খাতায় করব? হ্যাঁ, প্যাকলি খাতা কিনতে পাওয়া যায় না, তোমরা দেখছো? প্যাকলি খাতা কিনতে মানে পাওয়া যায়। জি স্যার, মানে ও খাতা আজকে কিনছি। যেটা দেখাচ্ছেন সেটা করবো, সেটা বলছে। হ্যাঁ, এটা তো আচ্ছা স্যার। যেভাবে লিখতে হয় সেভাবে তো লিখে দিলাম তোমাদেরকে। এই প্রথম তোমাদের আমি প্যাকলি খাতায় পাঁচটা লিখে দিচ্ছি, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা একটু ধরে ধরে মোবাইলে ধরে স্ক্রিন ধরে বন্ধ করে লিখে আবার বন্ধ করবা, আবার লিখবা। ইউটিউবে পাবা, আমি এটা ইউটিউবে দিয়ে দিচ্ছি। আমার মনে হয় সময় কালক্ষেপণ না করে এই খাতাগুলো তোমরা লিখবা, সবাইকে বলবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।